ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডেইলি লাইফ মোটিভেটার। সকাল সকাল আজকে কোথায় যাচ্ছি দেখতে থাকো আগে ব্লগটা। অনেকদিন পর ব্লগ নিয়ে আমি তো আমরা তো বর্ধমান এসেছি, তোমরা দেখেছো ও শর্টসগুলো ভিডিওগুলোতে দেখেছো। তো আমরা এখন যাচ্ছি একটা জায়গায় ঘুরতে সবাই মিলে, আমি আমার ছেলে মানে দাদাভাই দুটো সবাই মিলে যাচ্ছি। তো চলো যাওয়া যাক, অনেকটা লেট হয়ে গেছে, রাস্তায় ঘুরতে আবার আমাকে দেখা। রিহানকে দেখো একবার, ও কিন্তু সকাল সকাল রেডি। এখন কিন্তু মোটামুটি 7:30 8টা মতন বাজে। তো উঠতে চাইছিল না, কিন্তু ফাইনালি উঠে রেডি। ও নিজে সামলাতে পারছে না, দেখো। চলো মধ্যেখানে আমরা দাঁড়িয়েছি, দাঁড়িয়ে খাওয়া দাওয়া চলছে। ফাইনালি গেট দেখে বুঝতে পারলাম যে আমরা পৌঁছে গেছি বিষ্ণুপুর। বিষ্ণুপুরে ঢোকার মুখে এই যে সুন্দর গেটটা রয়েছে, এটা প্রথম গেট। ব্লক করা রয়েছে, আমাদের সাইড দিয়ে যেতে হবে। এটা ব্যাক সাইডটা দেখো। ঘুম ভেঙে গেছে, একবারও ঘুম কমপ্লিট হয়নি, হাফ ঘুমে প্রত্যেকবার জেগে গেছে। হ্যালো, অতটা ঠান্ডা নেই, যতটা ভেবেছিলাম ঠান্ডা থাকবে ততটা ঠান্ডা নেই। এই দরজাটি বড় পাথর দরজা নামে পরিচিত, আর এই দরজাটি মাকড়া পাথরের তৈরি। রোদ আছে গো, চশমা লাগাতে রেখেছে দেখো, একবারও হাত দেয়নি দেখো। আব্বা এসো, এই প্যান্টটা নামাও, কোমরের ইয়েটা নামাও, গেঞ্জিটা। বাবা দাঁড়িয়ে গেছে ক্যামেরা দেখেই। এখন আমরা যে মন্দিরটিতে প্রবেশ করছি, মন্দিরটি হচ্ছে রাধা লালজিউ মন্দির। এই মন্দিরটি মল্লরাজ বীর সিংহ 1658 খ্রিস্টাব্দে শ্রী রাধিকা ও কৃষ্ণের আনন্দের জন্য এই পাথর দিয়ে মন্দিরটি তৈরি করেন, এবং বর্তমানে এই মন্দিরের যে বিগ্রহ ছিল সেই বিগ্রহটি একটা নতুন মন্দির হয়েছে, যেই মন্দিরে পূজিত হয়। এখানে এখন কোনো আর মূর্তি নেই। মন্দিরের থেকে বেরিয়ে অপোজিটে এমনি অনেক মাটি জিনিসের দোকান আছে, চাইলে শপিংটা এখান থেকে সেরে নিতে পারে। এটা কি এখানে যে স্পটগুলো দেখবেন হেঁটেই যাবো কি? ওকে, বললো ওরা যে এখান থেকে সোজা গিয়ে ডান দিকে গেলেই স্পটগুলো সব রয়েছে। এখন আমরা প্রবেশ করছি মৃন্ময়ী মন্দিরে। এই মন্দিরটি মল্লরাজ জগৎ মল্ল 997 খ্রিস্টাব্দে তৈরি করেছিলেন, এবং এই মন্দিরটি কিন্তু অনেকই পুরনো বলে এখানে দাবি করে সবাই। আর এই মন্দিরে কিন্তু অনেকটাই রেনোভেশনের কাজ হয়েছে, তার জন্য অতটা পুরনো বলে কিন্তু তোমাদের মনে হবে না, কিন্তু এটার একটা পৌরাণিক গুরুত্ব কিন্তু রয়েছে মন্দিরে। আসলে অবশ্যই দর্শন করো তোমরা। মৃন্ময়ী মন্দিরের ঠিক উল্টো দিকে রয়েছে রাধাশ্যাম মন্দির। তো রাধাশ্যাম মন্দিরটাও কিন্তু সেই একই, প্রত্যেকটা দেওয়ালে কিন্তু কারুকার্যে ভর্তি রয়েছে একদম। মল্লরাজা চৈতন্য সিংহ মাকড়া পাথরের এই মন্দিরটি 1758 খ্রিস্টাব্দে তৈরি করেছিলেন। এই মন্দিরেও কিন্তু দেওয়ালে নানা রকম কাজ, নানা রকম কাহিনী
এখানে খোদাই করে রাখা আছে, যেটা তোমরা যদি খুব যত্ন সহকারে দেখো দেখবে অসাধারণ লাগছে। এবং সেম এই মন্দিরের পাশেও কিন্তু একটি মঞ্চ বানানো আছে, যে মঞ্চতে নাকি আগে নাটক, গান, বাজনা, নানা রকম অনুষ্ঠান এখানে হতো। এখনও কিন্তু রাস বলো, হোলি বলো, এইসব উৎসবের সময় এখানে এখনও নানা রকম অনুষ্ঠান হয়। আর আমরা ঢোকার সময় যে দেখলাম দু সাইডে বসার জায়গা রয়েছে, বেদি করা রয়েছে, সেখানে কিন্তু আগে নাকি সানাই বাজনা হতো। আর প্রত্যেকটা দেওয়াল কিন্তু কাজ করা রয়েছে, কোনো দেওয়াল নেই যে নর্মাল প্লেন রয়েছে, প্রত্যেকটা দেওয়ালে নিখুঁত কাজ করা রয়েছে। আর এর মধ্যে একটা অন্যতম আকর্ষণের জায়গা হচ্ছে দালানে কিন্তু একটা তুলসী মঞ্চ রয়েছে এখানে। তারপর আমরা পৌঁছে গেলাম জোর বাংলা মন্দিরে। এই মন্দিরটির বাইরে কিন্তু পোড়ামাটির জিনিস, কাঠের জিনিস, প্রচুর জিনিস ছিল। আমরা অনেক কিছু কেনাকাটি করে ফেললাম, তারপর চলে গেলাম মন্দিরে প্রবেশ করতে। এই মন্দিরটি প্রথম রঘুনাথ সিংহ মল্ল রাজা 1655 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন এই মন্দিরটিকে। এই মন্দিরটি মনে হবে দুটো কুঁড়ে ঘর একসঙ্গে জোড়া লাগানো রয়েছে। এই মন্দিরের গায়ে কিন্তু রামায়ণ মহাভারতের কাহিনী, শিকার দৃশ্য, সামাজিক জীবনযাত্রার দৃশ্য শিল্পীরা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, যা অসাধারণ। আর এক ভাষায় বলা যায় বাংলার পোড়ামাটির অলঙ্করণের শ্রেষ্ঠ নিদর্শন হিসাবে পরিচিত এই মন্দিরটি। তো যখনই আসবেন আপনারা একটু টাইম নিয়ে আসবেন, আর এটা ধৈর্য ধরে দেওয়ালের কাজগুলো দেখবেন, সত্যি অপূর্ব লাগবে। জোর বাংলা থেকে আমরা বেরালাম। এখানে অ্যাকচুয়ালি খাওয়া দাওয়ার অনেক প্রোগ্রাম ছিল, খাওয়া দাওয়ার প্রোগ্রাম ঠিক করে কমপ্লিট করে আমরা বেরালাম। তো যাই হোক, ভালো লাগলো। এখন একটা হাট হয় নাকি ছিন্নমস্তার ওখানে, পোড়ামাটি হাট, দেখি ওটা যদি দেখা যায়। তো চলো, কারণ নালে সন্ধে হয়ে গেলে আর কিছু দেখা যাবে না, তখন তাড়াতাড়ি যাচ্ছি আমরা। এখানে রাস্তাগুলো খুব সরু সরু ভেতর দিকে, বললো না। ফাইনালি আমরা রাসমঞ্চে পৌঁছেছি। এখানে প্রচুর ভিড় আছে, মানে শুরুতেই বলেছিল সব টোটো নিয়ে যেতে, কিন্তু আমরা মোটামুটি চলে এসেছি, একদম সামনেই চলে এসেছি, কোনো অসুবিধা হয়নি। এখন আমরা চলে এসেছি রাসমঞ্চ। এই মন্দিরটি মল্লরাজা বীরহাম্বি আনুমানিক 1600 খ্রিস্টাব্দে বানিয়েছিলেন। এই মন্দিরে রাস উৎসব পালন করা হতো। রাসের সময় সমস্ত রকমের রাধাকৃষ্ণের মূর্তি এখানে নিয়ে আসা হতো এবং এখানে রাস উৎসব পালিত হতো। চলে এসেছি এবার মদনমোহন মন্দিরে। দেখো ব্যাক সাইডে মদনমোহন মন্দির। আমরা ভাবলাম হয়তো অনেক ভিড় হবে, কিন্তু তোমার সকালবেলার দিকে নাকি বেশি ভিড় ছিল, কারণ 26 তারিখ, তারপর 27 তারিখ, তো সকাল দিকে অনেকে করে ব্যাক করে গেছে অলরেডি। তো আমরা ফাঁকা ফাঁকাই পাচ্ছি, খুব বেশি ভিড় নেই। এই দেখো মন্দিরটা, প্রত্যেকটা জায়গাতে দেখছি রেনোভেশনের কাজ চলছে, কিছু না কিছু চলছে। তো এটা একটু সময় দিয়ে দেখার ব্যাপার, কিন্তু সময় তো অতটা নেই, তেমন তাড়াহুড়া করে দেখছি আমরা। তো আমরা এখন চলে এসেছি মদনমোহন মন্দিরে। এই মন্দিরটি মল্লরাজ দুর্জন সিংহ 1694 খ্রিস্টাব্দে এই এক রত্ন ইটের মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এখানে নিচের দিকে পশু পাখি, কৃষ্ণলীলা, দশাবতার ও অন্যান্য পৌরাণিক কাহিনীর ভাস্কর্যে রূপায়িত হয়েছে। এর উপরের দিকে আছে যুদ্ধের দৃশ্য ও মন্দিরের ভেতরের দিকে রয়েছে নানা রকম পৌরাণিক ভাস্কর্য। তো এই মদনমোহন ঠাকুরের নিত্য সেবা, রাস ও দোল ও নামযজ্ঞ এখনও হয়ে চলেছে। তো আমি বলবো সময় নিয়ে আসবেন। এই মন্দিরটির গায়ে কিন্তু এত সুন্দর কাজ করা রয়েছে, যেটা কিন্তু একটু সময় লাগবে দেখতে, আর একটু সময় দিয়ে যদি দেখেন আপনাদের কিন্তু এটা অসাধারণ লাগবে। বিষ্ণুপুর সফর শেষ করে আবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। মনটা একটু খারাপ খারাপ যদিও লাগছে, কিন্তু তাও
আবার পরবর্তীকাল নতুন কোনো আমরা ট্যুরে বেরাবো সেই মনে আশা নিয়ে বেরিয়ে পড়লাম। মধ্যেখানে খাওয়ার প্ল্যানিং কিন্তু আছে, এখনও শেষ হয়নি। আমরা রাস্তার মধ্যেখানে জয়ন্তী ফরেস্টে পেয়ে গেলাম বঙ্গশ্রী রিসর্ট। তো এখানেই আমরা চলে আসলাম খেতে। খিদেও পেয়েছিল, আমরা চাইছিলাম কোনো একটা ভালো জায়গাতে বসে নিলিবিলি বসে খাবো। তো এই বনশ্রী রিসর্টটা কিন্তু তার জন্য আদর্শ জায়গা। আমরা পৌঁছেই অর্ডার দিয়ে ফেললাম ফাটাফাট, আমাদের সব কিছু খাবারের অর্ডার দিয়ে ফেললাম, কারণ আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিল। রেহান তো ঘুমিয়ে গেছে, আর ডুগু, আমার ভাগনা, ভাগ্নি, জামাইবু সবাই আমরা খুবই টায়ার্ড ছিলাম। তো যাই হোক, তাও ঘুরে ঘুরে দেখলাম রিসর্টটাতে সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো ছিল, খুব ওয়েল মেনটেন ছিল কিন্তু। আর চারিদিকে কিন্তু জঙ্গল, মানে একটা দিন থাকাই যেতে পারে, একটা দিন থাকলে কোনো অসুবিধা নেই। আমাদের আগে থেকে প্ল্যানিং থাকলে তাহলে আমরা নিশ্চয়ই থাকতাম। এই ভাবতে ভাবতেই আমাদের চলে আসলো টেবিলে খাবার, আর যেই খাবার এসছে আমরা একদম সবাই হামলে পড়েছি। আর তারপরে একটু রিসর্টটা ঘুরে দেখলাম। রিসর্টের এই রুমগুলো কিন্তু দারুণ ছিল, খুব ভালো লাগছিলো। তোমরা যারা যারা যেতে চাও তাদের জন্য আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি স্ক্রিনে, তোমরা নিয়ে নিও। আর জয়ন্তী ফরেস্টের মধ্যেখানে এটা, তোমরা ফোন করে ফুল ডিটেলস নিয়ে নিও। কি হরিণ কোথায় হরিণ? তুই দেখলে না হরিণ? এ ভগবান, মানে যাতা স্টিকারটাকেও হরিণ বলছে। কেন হরিণ দেখিস নি তুই? হ্যাঁ রে, দেখেছি, সুন্দরবনে দেখেছি। কোথায় সুন্দরবন? মানে তুমি কি করছো? না, আমরা অ্যাকচুয়ালি আমি একবার গেছি টুয়ার্সে, একবার এই তো হরিণ 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 মাথাখানে আমরা এমনিভাবে আনন্দ করতে করতে ঘরের উদ্দেশ্যে রওনা দিলাম, আর নেক্সট ট্যুরের জন্য প্ল্যানিংটাও করে ফেললাম। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।